কাশ্মীর শুধু একটা জায়গার নাম নয়, এটা এমন এক স্বপ্ন যেটা ভারতের প্রায় প্রতিটা ভ্রমণ পিপাসু মানুষের মনের ভেতরে কোনো না কোনো দিন জায়গা করে নেয়। কারো কাছে কাশ্মীর মানে সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়, কারো কাছে নীল আকাশে ছুঁয়ে থাকা দেবদার রুবর, আবার কারো কাছে কাশ্মীর মানে ডাল লেকের শান্ত জলে বয়ে চলা শিকারার প্রতিবিম্ব। কিন্তু কাশ্মীর শুধু সৌন্দর্য নয়, কাশ্মীর মানে একটা যাত্রা। দূরের পথ, পাহাড়ি রাস্তা, মোশন সিকনেসের ওষুধ, লোকাল গাড়ির দরদাম, আর সেই এক মুহূর্ত যখন প্রথমবার শ্রীনগরের ঠান্ডা হাওয়া এসে আপনাকে ছুঁয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে কাশ্মীর কিভাবে যাবেন, ট্রেনে না প্লেনে কোনটা সুবিধা, জম্মু থেকে শ্রীনগর পৌঁছানোর পুরো রুট, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম, কোথায় কি দেখবেন, কোথায় কত খরচ পড়বে, আর কি কি ভুল একদমই করবেন না। এই ভিডিওতে কোনো স্বপ্ন দেখানোর গল্প নয়, এটা একটা বাস্তব কাশ্মীর ট্রাভেল গাইড, যেটা দেখে আপনিও নিজের কাশ্মীর ট্রিপ প্ল্যান করতে পারবেন। তো চলুন বাউন্ডেলে ঘুরির সাথে এবার শুরু করা যাক আমাদের এই বহু প্রতীক্ষিত কাশ্মীর ভ্রমণ। প্রথমেই আসি আমরা কাশ্মীর কিভাবে পৌঁছবো সেই প্রসঙ্গে। কলকাতা থেকে কাশ্মীর সাধারণত দুভাবে পৌঁছানো যায়, প্রথমত ট্রেনে এবং দ্বিতীয়ত প্লেনে। ট্রেনে কাশ্মীর পৌঁছানোর জন্য আপনাদের হাওড়া বা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছতে হবে জম্মু তাওয়াই। হাওড়া স্টেশন থেকে ট্রেনে জম্মু তাওয়াই পৌঁছানোর জন্য রয়েছে ১২-৩৩১ হিমগিরি এক্সপ্রেস, যা রাত ১১:৫৫-তে হাওড়া থেকে যাত্রা শুরু করে ৩৭ ঘন্টা পর আপনাদের দুপুর ১টার সময় পৌঁছে দেবে জম্মু তাওয়াই। আর কলকাতা স্টেশন থেকে ১৩-১৫১ কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল ১১:৪৫-এ যাত্রা শুরু করে ৪৫ ঘন্টা পর সকাল ৮:৫০-এ আপনাদের পৌঁছে দেবে জম্মু তাওয়াই। আর যারা ফ্লাইটে কাশ্মীর যেতে চাইছেন তাদের কলকাতা থেকে প্লেনে চলে আসতে হবে শ্রীনগর বা জম্মু এয়ারপোর্ট, সময় লাগবে ৪ থেকে ৬ ঘন্টার মতো। এছাড়া আপনারা ফ্লাইটে দিল্লি পৌঁছে সেখান থেকে ট্রেনে চলে আসতে পারেন জম্মু তাওয়াই, অথবা হাওড়া, শিয়ালদহ বা কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছে দিল্লি থেকে প্লেনে পৌঁছে যেতে পারবেন শ্রীনগর বা জম্মু তাওয়াই। তবে আমরা হাওড়া থেকে বিকেল ৪:৫০-এর রাজধানী এক্সপ্রেস ধরে পরের দিন সকাল ১০:০৫ নাগাদ এসে পৌঁছই দিল্লি। রাজধানী এক্সপ্রেস দিল্লি পৌঁছতে সময় নিয়েছিল ১৭.৫ ঘন্টার মতো, এবং এরপর দিল্লি থেকে রাত ৮:৪০-এর ১২:৪২৫ দিল্লি জম্মু রাজধানী এক্সপ্রেস ধরে পরের দিন ভোর ৫টার সময় এসে পৌঁছই জম্মু তাওয়াই। এছাড়া দিল্লি থেকে বেশ কিছু ট্রেন কাটরা পর্যন্ত চলাচল করে এবং কাটরা থেকে বর্তমানে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতও চলাচল করে, তাই আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো উপায়ে এসে পৌঁছতে পারবেন কাশ্মীর। তবে আপনাদের মনে হতেই পারে সকাল ১০টা নাগাদ দিল্লি পৌঁছানোর পর দিল্লি থেকে জম্মু রাজধানী এক্সপ্রেস আবার রাত ৮:৪০-এ, মাঝের এই ৯ থেকে ১০ ঘন্টা সময় আপনারা কি করবেন। বলে রাখি, আপনারা চাইলে এই সময়টা কাজে লাগিয়ে আমাদের মতন ঘুরে দেখে নিতে পারবেন রাজধানী দিল্লির বেশ কিছু জায়গা। যারা দিল্লি প্ল্যানিং করছেন না তারা চাইলে কিছুটা স্কিপ করে জম্মু থেকে ভিডিওটা শুরু করতে পারেন, আর যারা আমাদের মতন কাশ্মীরের সাথে দিল্লিটাও ঘুরে দেখে নিতে চাইছেন একদিনের মধ্যে, তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। দিল্লি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে প্রথম এসে পৌঁছলাম আজকের হোটেলে। আজকের হোটেল বলতে ওই ৯ থেকে ১০ ঘন্টার জন্য। তবে আপনারা যারা হোটেল নিতে চাইছেন না তারা শুধু গাড়ি নিয়েও ঘুরে দেখে নিতে পারবেন দিল্লি। তবে যেহেতু সবার একটু ফ্রেশ হওয়া এবং লাগেজগুলো সিকিওরভাবে রাখার ছিল, তাই আমরা এই সময়ের জন্য হোটেলের একটা রুম বুক করেছিলাম। গাড়িতে দিল্লি স্টেশন থেকে হোটেলে পৌঁছতে আমাদের সময় লেগেছিল ১৫ মিনিট। চেক ইন সেরে পৌঁছে গেলাম রুমে। চলুন ছোট্ট করে রুম ট্যুরটা আপনাদের দিয়ে রাখি। এই হচ্ছে আমাদের রুম, আজকের রুম নাম্বার 204। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, আমরা যেহেতু ৪ জন এসেছি, আমরা বলেছিলাম একটা রুমেই আমাদের হয়ে যাবে। দেখুন, রুমে বড় বড় দুটো বেড রয়েছে, যেখানে দুজন ৪ জন আরামসে থাকতে পারবেন। মাঝখানে একটা ইন্টারকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর এই দেখুন ওপরে ফ্যান রয়েছে। এখানটা একটা ছোট ওয়ার্ড্রব রয়েছে, আর সামনে রয়েছে টিভি, এখানে রয়েছে সোফা, আমাদের লাগেজ সব এখানটাই রাখা রয়েছে। আর একটা টি টেবিল আমরা দেখতে পাচ্ছি, একটা জলের জায়গা দেওয়া রয়েছে। ওভারঅল এই হচ্ছে এসি রুম, আর এখানে রয়েছে ওয়াশরুম। বেশ মোটমাট ঠিক আছে। এরপর ফ্রেশ হয়ে দিল্লির ফেমাস ছোলে ভাটুরে দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দিল্লি ঘুরে দেখার উদ্দেশ্যে।
আমরা প্রথম এসে পৌঁছলাম দিল্লির রেড ফোর্টের সামনে, যা আমাদের কাছে লাল কেল্লা নামেও বেশ পরিচিত। লাল কেল্লা বা লাল কেল্লা যাই বলুন আপনারা, এটা কিন্তু দিল্লিতে রেড ফোর্ট নামে বেশি ফেমাস। আপনারা যখন আসবেন এই রেড ফোর্টের সামনে কিন্তু প্রচুর টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। তবে এটার একটা ইতিহাস বলে রাখি। সালটা ছিল 1638। শাহজাহান যখন তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে, তখন কিন্তু এই লাল কেল্লার কাজ শুরু হয়। আর এটা ছিল মুঘল সম্রাট, মানে মুঘল যতজন সম্রাট ছিলেন তাদের সবথেকে আকর্ষণের কেন্দ্র। এখানেই তারা থাকতেন, কিংবা এটা ছিল তাদের বিনোদন বা রাজকীয় যেই বলুন কাজকর্ম, তার প্রধান কেন্দ্র এই রেড ফোর্ট। লালকেল্লা দেখে এবং বেশ খানিকটা সময় লালকেল্লার সামনে কাটিয়ে আমরা পৌঁছলাম রাজঘাট। ভীষণ শান্ত এবং ফোয়ারা ও বাগান দ্বারা বেশ সুন্দরভাবে সাজানো এই রাজঘাট, যা আমাদের রাজধানীর একেবারে কেন্দ্রে অবস্থিত। প্রথমে এই স্থান গান্ধীজিকে উৎসর্গ করা হয়, যেখানে তার দাহস্থান চিহ্নিত করার জন্য একটি কালো মঞ্চ নির্মাণ করা হয়। পরে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রাজঘাটে অন্তর্ভুক্ত করা হয়। রাজঘাট দেখে আবারও সময় এগিয়ে চলার। আমাদের এবারের গন্তব্য ইন্ডিয়া গেট। সময় 3:11 আর আমরা এসে পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে। আমার পাশে ইন্ডিয়া গেট আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই জায়গাটা দেখুন, প্রচুর মানুষ এসেছে। মানুষের মধ্যে কিন্তু এই জায়গাটার ক্রেজ খুবই রয়েছে। তবে এই টাইমে যেহেতু 3:11 বাজে, আর আপনারা জানেন আমাদের কলকাতার তুলনায় দিল্লিতে কিন্তু রাত্রিটা অনেকটা দেরি করে হয়। এখানে সাংঘাতিক রোদ এই সময়। আপনারা যারা আসবেন যদি একটু বিকালের দিকে আসেন, এই জায়গাটা কিন্তু সাংঘাতিক। তবে এখনও যে ভালো লাগছে না সেটা নয়, খুবই ভালো লাগছে, শুধু রোদটা অনেকটাই বেশি। এই দিকে রয়েছে ইন্ডিয়া গেট, আর ইন্ডিয়া গেট পার করেই এখানে কিন্তু নেতাজির স্ট্যাচুটা রয়েছে। এই দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। ইন্ডিয়া গেট দেখে আমরা এগিয়ে চললাম রাজধানী শহরের আমাদের চতুর্থ গন্তব্য রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্ট হাউসের উদ্দেশ্যে। তো জুম করি যদি, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এই হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর এই দেখুন সামনে আর একটু জুম করি আমি, এইটা হচ্ছে পুরনো আমাদের পার্লামেন্ট, আর এই দিকেই তার পাশেই এটা হচ্ছে আমাদের নতুন পার্লামেন্ট ভবন। এই জায়গাটি দিল্লি বা আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় এখানে প্রচুর রেস্ট্রিকশন রয়েছে। এছাড়া একটা নির্দিষ্ট এরিয়ার পর এন্ট্রি নিষেধ এবং খুব বেশি সময় দাঁড়ানোরও অনুমতি থাকে না। রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্ট হাউস দেখে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। তবে এর মাঝে অবশ্যই ভালো হোটেল দেখে লাঞ্চ সেরে নিতে হবে। হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা 7:20 দিকে আবারও রওনা দিলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এরপর নিউ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস ধরে পরদিন ভোর 5টার সময় এসে পৌঁছলাম জম্মু তাওয়ায়। তবে জম্মু তাওয়ায় পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়েই প্রথম আপনাদের কাশ্মীরের জন্য এখান থেকে একটি সিম কার্ড কিনতে হবে। আপনাদের মোবাইলে থাকা প্রিপেড সিম এখানে কাজ করবে না, কিন্তু যদি আপনাদের কাছে পোস্টপেড কানেকশন থাকে তবে কোনো অসুবিধা নেই, আপনার পোস্টপেড কানেকশন এখানে কাজ করবে। যাই হোক, আপনারা জম্মু তাওয়ায় পৌঁছে গেলেন। এবার আপনাদের পৌঁছতে হবে শ্রীনগর। জম্মু তাওয়াই থেকে আমাদের জন্য আগে থেকেই বুক করা গাড়িতে চেপে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর পৌঁছতে অতিক্রম করতে হবে 250 কিলোমিটারেরও বেশি পথ, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। এছাড়া বলে রাখি, প্রথম 150 কিলোমিটারের মতন রাস্তায় মোশন সিকনেস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দরকারি মেডিসিন অবশ্যই সাথে রাখবেন। অবশেষে 250 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম শ্রীনগরে আমাদের হোটেলে। রুম নাম্বার 203। চলুন রুমটা একবার ভেতর থেকে দেখে নিন। এই দেখুন, রয়েছে একটা বড় বেড, বেডের সামনেই রয়েছে একটা টিভি, আর এখানে ছোট্ট একটা আলমারি রয়েছে, সাথে আয়না দেওয়া রয়েছে, মানে এটাই ড্রেসিং এরিয়া আপনার। আর এখানে রয়েছে একটা ছোট টি টেবিল, সাথে রয়েছে দুটো চেয়ার। এই দেখুন, আর সামনে যে বললাম একটা টিভি রয়েছে ঠিক বেডের সামনে। বেডটা অনেকটা বড়। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এবার সময় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার। আচ্ছা বলে রাখি, লাঞ্চ আপনারা শ্রীনগরে আসার পথে বা শ্রীনগর পৌঁছে হোটেলেও সেরে নিতে পারবেন, আর রাত্রের ডিনার আপনাদের প্যাকেজের মধ্যেই থাকবে। ডিনার সেরে গত দুদিনের ক্লান্তি কাটাতে আজ রাতের মতন ঘুমিয়ে পড়ুন। কাল সকাল থেকে শুরু হবে আমাদের কাশ্মীর ঘুরে দেখার পালা। গুড মর্নিং। আজ আমাদের শ্রীনগরে কিন্তু দ্বিতীয় দিন, অর্থাৎ কাল আমরা চেক ইন করেছি হোটেলে, আপনারা দেখেছেন অলরেডি। আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজ আমরা যাব গুলমার্গ। ইতিমধ্যে শুনলাম গুলমার্গে বরফ পড়তে শুরু করেছে। জানি না এক্স্যাক্ট কী অবস্থা ওখানকার,
তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এই হচ্ছে টাংমার্গ। এখানে যত টুরিস্ট আসে গুলমার্গ যায় যারা, সবাই কিন্তু এখানে প্রথমে আসে। এখান থেকে ওই স্নো স্যুট যেগুলো রয়েছে কিংবা স্নো শু যা রয়েছে সেগুলো নিয়ে নেয়, তারপর এখান থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা করে। বলে রাখি, আমার মতে বরফের সময় গুলমার্গ কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা। এই সময় যারা গুলমার্গ যাবেন তারা গন্তব্যে পৌঁছানোর অনেক আগেই বুঝে যাবেন, কারণ গুলমার্গের দিকে এগোতেই রাস্তার দুধারে ধীরে ধীরে বরফে ঢেকে যেতে থাকে পাহাড় আর গাছপালা। বলে রাখি, যদি গুলমার্গে যাওয়ার সময় স্নোফল শুরু হয় তবে আপনাদের সাথে যে গাড়িটি থাকবে তা গুলমার্গ পৌঁছতে পারবে না। গুলমার্গ পৌঁছানোর জন্য টংমার্গ থেকে আপনাদের 4x4 বা লোকাল গাড়ি রিজার্ভ করেই পৌঁছতে হবে গুলমার্গ। এই লোকাল গাড়ির সরকারি রেট 2500 টাকার মতো, তবে এসব গাড়ির চালক আপনাদের কাছ থেকে 6000 টাকারও বেশি ভাড়া চাইতে পারে, তাই নেগোসিয়েশন অবশ্যই করবেন। আমরা যে গাড়ি রিজার্ভ করেছিলাম তার খরচ পড়েছিল 4000 টাকা, সরকারি রেটের থেকেও 1500 টাকা বেশি। যারা আমাদের মতন ঠান্ডার সময় কাশ্মীর আসবেন, এরকম বরফ তাদের সব থেকে বড় পাওনা হবে। তো এসে গেছি গুলমার্গ, আর আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি কারণ এখানে ফটোগ্রাফি করার জন্য একটু দাঁড়িয়েছি। ওই দূরে রয়েছে আমাদের যে গন্ডোলা রাইডের জায়গাটা, সেটা ওখান থেকে হবে। তো তার আগে এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো নেব 2-4টে। দেখুন কত সুন্দর, আর কিভাবে মানে কতটা স্নোফল আমরা পাচ্ছি এখানে। দারুণ লাগছে, দারুণ। এখনো তো আমরা ফেজ 1 ফেজ 2 করিনি, এখানেই এতটা বরফ। সামনে কি রয়েছে কে জানে। এই যে সামনে ওইখান থেকে গন্ডোলা রাইড হয়, ওই উপরে গন্ডোলা রাইড চলছে, দেখুন এই যে যাচ্ছে। আমরাও, এটা ফার্স্ট ফেজ, তো আমরা এখান থেকে প্রথমে ফার্স্ট ফেজ যাব, তারপরে ওখান থেকে জানি না যে ওখান থেকে সেকেন্ড ফেজ আজকে চলছে কিনা, দেখা যাক, পৌঁছে বলতে পারবো। এরপর শুরু হলো সাদা বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে আমাদের কেবল কার রাইড। তবে এটা ফার্স্ট ফেজ। গুলমার্গে এই কেবল কার রাইডের 2টো ফেজ রয়েছে। এবার বলি এই কেবল কারের টিকিট কিভাবে বুক করবেন। কেবল কারের রাইড আপনারা দুভাবে বুক করতে পারবেন, অনলাইনে এবং অফলাইনে। আমাদের টিকিটের ব্যবস্থা ট্যুর পিকার্স থেকেই করে দেওয়া হয়েছিল। তবে এই টিকিট প্যাকেজের বাইরে। আমাদের ফার্স্ট ফেজে যাওয়া এবং আসার জন্য খরচ হয়েছিল জনপ্রতি 850 টাকা। আমরা এসে পৌঁছে গেছি গুলমার্গের ফার্স্ট ফেজে। কেন কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, এই গুলমার্গ না আসলে আপনারা বুঝতে পারবেন। বলে রাখি, গুলমার্গের উচ্চতা প্রায় 10,000 ফুট। আপনারা যারা আসবেন ভীষণ আনন্দ করতে পারবেন এই জায়গাটায়। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা আমরা যখন আসলাম, আমাদের সেকেন্ড ফেজেরও টিকিট রয়েছে, তবে সেকেন্ড ফেজের গন্ডোলা আজকে চলছে না, কারণ ওয়েদার খুব খারাপ। সামনে দেখুন কিছু বোঝাই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে। যাই হোক, কি করা যাবে, সেকেন্ড ফেজে যাওয়ার খুব ইচ্ছে ছিল। ওটা আরও হাইটে, 14,000 ফিটের উপরে। তো ওয়েদার খারাপ থাকার জন্য এখনও চলছে না। একটু যদি ওয়েদার ক্লিয়ার হয় তখন গন্ডোলা চলবে। তো যাই হোক, এই হচ্ছে গুলমার্গ। সাংঘাতিক লাগছে। গুলমার্গের ফার্স্ট ফেজে আপনারা বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটি করতে পারবেন, যেখানে রয়েছে স্লেজ, রয়েছে স্কি, রয়েছে স্নো স্কুটার, আরও অনেক কিছু। গুলমার্গের ফার্স্ট ফেজে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা গুলমার্গের কেবল কার স্টেশনে ফেরার পথ ধরলাম। বেশি তুষারপাতের কারণে আমাদের সেদিনের সেকেন্ড ফেজ যাওয়া সম্ভব হয়নি। এখানে বলে রাখি, ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ পর্যন্ত এই গন্ডোলাতে যাতায়াতের ভাড়া জনপ্রতি 1000 টাকা। যাই হোক, সেদিন গুলমার্গের গন্ডোলা থেকে নেমে গাড়ি নিয়ে আমরা এসে পৌঁছলাম টাংমার্গ। এই টংমার্গেই আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এছাড়া বরফে পড়ার জন্য যে জ্যাকেট এবং শু আমরা নিয়েছিলাম সেগুলো এই টংমার্গেই রিটার্ন করতে হবে। এরপর টংমার্গ পৌঁছে গাড়ি এবং ড্রেসের পেমেন্ট করে আমাদের কাশ্মীর ট্রিপের জন্য ট্যুর পিকার্সের দেওয়া গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম শ্রীনগরে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তবে পথে আমাদের লাঞ্চ সারতে হবে। গুলমার্গ থেকে এসে পৌঁছে গেছি একটা ধাবাতে। ধাবাটার নাম হচ্ছে কৃষ্ণা ধাবা। এখানে আমরা এখন লাঞ্চ করব। যাই হোক, দেখি চলুন কি পাওয়া যায়। ইচ্ছে আছে কাশ্মীরের পোলাওটা, যে ফেমাস কাশ্মীরি পোলাও যেটাকে বলে থাকে, সেই পোলাও ট্রাই করার। ঘড়িতে সময় এখন দুপুর 2:30। এতটা খিদে পেয়েছে যে পোলাও যখন এসেছে ক্যামেরা অন করার আগে খেয়ে ফেলেছি। তো যাই হোক, একবার দেখিয়ে দিই আমাদের আজকের খাবার, মানে লাঞ্চ। এই হচ্ছে দেখুন পোলাও, কাশ্মীরি পোলাও, আর এখানটায় দিয়েছিল পিকল, আর সাথে এটা হচ্ছে পনির। তো এই ওভারঅল আমাদের আজকের লাঞ্চ। খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। পোলাওটা যেটা খাচ্ছি আমরা,
বেশ ভালো লাগছে খেতে। লাঞ্চ সেরে ফিরে এলাম আমাদের হোটেলে। এরপর চাইলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের সময়টা আপনারা ঘুরে দেখে নিতে পারবেন শ্রীনগরের লালচক মার্কেট। কিছু কেনাকাটার থাকলে আজ সেটাও সেরে নিন। তবে এটুকু বলবো, লালচকে কেনাকাটা করতে এলে দরদাম অবশ্যই করবেন। লালচক মার্কেটে কিছুটা সময় কাটিয়ে কেনাকাটা সেরে আবারও ফিরে আসুন হোটেলে। এরপর ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। কাল আবার রওনা দেব সোনমার্গের উদ্দেশ্যে। কাশ্মীরের তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব কম বেশি 80 কিলোমিটার। আমাদের পৌঁছতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আজ কাশ্মীর ভ্রমণ পর্বে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সোনমার্গ। রাস্তা ওই 100 কিলোমিটারের মতন যেতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। সময় যতটা এগোচ্ছে, মানে যতটা আমরা সোনমার্গের দিকে পৌঁছচ্ছি, বরফ ততটা বাড়ছে, মানে পাহাড়ের গায়ে যে জমা বরফটা ততটাই কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। আর দেখুন, মানে রাস্তার আশেপাশের যে দৃশ্যটা রয়েছে, যে সিনারি বা সিনিক বিউটিটা যেটা রয়েছে, সত্যি সেটা উপভোগ করার মতন। সামনে দেখুন, আমরা প্রবেশ করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই সোনমার্গ টানেল। এই যে চলে এসেছি। এখানে আপনারা চাইলে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে ফটোশ্যুট করে নিতে পারেন। অনেকেই দাঁড়ায় এখানে, এখানে দাঁড়িয়ে কিছু সময় কাটায় বা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। এই যে সামনে রয়েছে সোনমার্গ টানেল। এই দেখুন, এই যে সোনমার্গ টানেল। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। কত সুন্দর দেখুন টানেলটা। 6 কিলোমিটারের এই দীর্ঘ টানেল শ্রীনগরের সাথে কানেক্ট করেছে লেকে। দীর্ঘ 6 কিলোমিটার জার্নি শেষ করে যখন আমরা এই দিকে মানে বেরোলাম, সামনের অবস্থাটা শুধু দেখুন। মানে যেটা আমরা মানালিতে সেই টানেলটা দেখেছিলাম, অটল টানেল, যেটা যে আমরা শুনেছিলাম যে একদিকের ওয়েদার আর দ্বিতীয় দিকের ওয়েদার কখনো ম্যাচ করে না, সেম কিন্তু এখানে দেখুন। আমরা যখন এই টানেল থেকে বাইরে বেরিয়ে আসলাম, সোনমার্গ টানেল থেকে, এদিকের ওয়েদার সম্পূর্ণ আলাদা, পুরো বরফই বরফ। আপনারা যেদিকে দেখবেন, আমি যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকটা টোটালি সাদা। সাংঘাতিক ব্যাপার। আমরা এখন এসে পৌঁছে গেছি সোনমার্গে। এখান থেকে মানে আপনাদের যে গাড়িটায় করে আপনারা আসবেন সেই গাড়ি কিন্তু এই পার্কিংয়েই থেমে যাবে। এরপরে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে স্লেজ কিংবা অন্য যে গাড়িগুলো রয়েছে সেই লোকাল গাড়িগুলো কিন্তু আপনাদের হায়ার করে নিতে হবে। আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গ থেকে একটা এখানকার যে লোকাল গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে। তো আপনারা যারা এখানে আসবেন বার্গেনিং কিন্তু অবশ্যই করবেন, কারণ এখানকার যা রেট হয়, এরা নিজেরাই বলে যে এখানে বার্গেনিং হয়। তো আপনারা যতটা কথা বলতে পারবেন সেই অনুযায়ী কিন্তু রেট কম বেশি হবে। আর আমরা প্রথম যাচ্ছি এখানে ওয়েলকাম সোনমার্গ যে ব্রিজটা রয়েছে, পুলটা রয়েছে, সেটাই। আমরা এসে পৌঁছে গেছি আমাদের সোনমার্গের প্রথম যে সাইট সিন স্পট রয়েছে, যেটা ওয়েলকাম টু সোনমার্গ ব্রিজ বলা হয়, সেই ব্রিজেই। আমরা কিন্তু সেই ব্রিজের উপরই দাঁড়িয়ে রয়েছি। নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে, বেশ ভালো লাগছে, আর চারিদিক কিন্তু বরফে পুরো ঢাকা। আচ্ছা, এবার এখানকার গল্পটা বলে রাখি। আপনারা যখন সোনমার্গ আসবেন, সোনমার্গ আসার পরই দেখবেন আপনাদের গাড়িটা দাঁড়ালো, সঙ্গে সঙ্গে এখানকার ইউনিয়নের লোকেরা কিন্তু এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাবে এবং বিভিন্ন জিনিস আপনাদের অফার করবে। তার মধ্যে আপনারা কোনটা নেবেন, অর্থাৎ আপনারা কিভাবে আসবেন। আর হ্যাঁ, গাড়ির কথা কিন্তু এরা প্রথমে বলে না, এরা প্রথমে স্লেজের কথা আর স্নো স্কুটারের কথা বলে থাকে। তো গাড়ির কথা আমি বললাম যে আমরা এইভাবে যাব না, আমাদের গাড়ি লাগবে। তখন গাড়ির জন্য এরা যেটা বললো যে 4,500 টাকা পার গাড়িতে মানে ভাড়া খরচ পড়ে থাকে। আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু এখানে বার্গেনিং ভালোই করতে হবে। আপনারা যদি বার্গেন করতে পারেন তবেই কিন্তু এই যে ভাড়াটা এটা কিছুটা কমবে। যেরকম ওরা 4,500 টাকা যে ভাড়াটা বলেছিল, আমি বললাম দাদা আমি জানি এখানকার রেট হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকায় তোমাদের গাড়ি হয়ে যায়। তখন দেখলাম ওরা আস্তে আস্তে নামতে শুরু করলো, কখনো 3,500, কখনো 3,200, লাস্টে 3,000এই কিন্তু আমাদের কনফার্ম হলো। আশেপাশটা কিন্তু খুব সুন্দর দেখুন, নদীটা বয়ে চলেছে আর তার আশেপাশটা পুরো বরফে সাদা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই দিকটায় দেখাই, দেখুন এই নদীর সাইডে যেখানে বরফ জমে রয়েছে, সবাই এখানে নেমেছে, ফটোশ্যুট করছে, রিলস বানাচ্ছে। সোনমার্গ ব্রিজের কাছে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
যেই ব্রিজটা দেখিয়েছিলাম, ব্রিজ থেকে মাত্র 2 মিনিট দূরত্বে এই হচ্ছে যে ভিলেজটা দেখতে পাচ্ছেন, এই ভিলেজটাকে বলা হচ্ছে আখরিগাঁও, নাম হচ্ছে সার্ভাল। আর ওরা বলছে ওই যে দূরে একটা সবুজ রঙের ছাদ দেওয়া বাড়ি, আমি দেখিয়ে দিই একবার জুম করে, এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটাকে বলা হচ্ছে যে বজরঙ্গি ভাইজানের যে মুন্নি ছিল, সেই মুন্নির জন্য যে বাড়িটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে এটা। এখন যাচ্ছি মানি গ্লেসিয়ারের দিকে। মানি গ্লেসিয়ারে যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য কিন্তু সাংঘাতিক। মানে আপনাদের বারবার বলছি, আপনারা সোনমার্গ আসলে এখানে আলাদাভাবে কোনো সাইট সিন বা আলাদাভাবে কোনো পয়েন্ট যাওয়ার দরকার পড়বে না। এতটা সুন্দর এখানকার প্রকৃতি, আর এত বরফ পড়ে রয়েছে, আপনারা যেখানে দাঁড়াবেন সেটাই কিন্তু আপনাদের কাছে পয়েন্ট। এসে পৌঁছে গেছি টেবিল টপে, অর্থাৎ যেটা মিনি গ্লেসিয়ার বলা হয়। এরা এক একজন এক এক রকম বলে, কেউ বলে মিনি গ্লেসিয়ার, কেউ বলে মানি গ্লেসিয়ার। অরিজিনালি গ্লেসিয়ার কিন্তু এটা নয়। যেই গ্লেসিয়ারটা রয়েছে সেই গ্লেসিয়ারে যেতে গেলে এখান থেকে আপনাদের ওই স্নো বাইক যেগুলো রয়েছে সেই বাইকে করে যেতে হবে, কারণ এরপরে আর ওই আমাদের যে 4 হুইল ড্রাইভ গাড়িগুলো রয়েছে সেগুলো যেতে পারবে না। আপনাদের এই স্নোর উপর দিয়ে স্নো বাইকে করে যেতে হবে। কিন্তু এই জায়গাটাও মানে যেহেতু বরফ জমে রয়েছে, যখন গলবে সেটা একটা গ্লেসিয়ারই হলো, তাই এটাকে বলা হয়ে থাকে মিনি গ্লেসিয়ার। এই হচ্ছে মিনি গ্লেসিয়ার বা টেবিল টপ যেটাকে বলা হয়ে থাকে। কি দুর্ধর্ষ লাগছে দেখুন। এই জায়গাটাতে একটা নদী বয়ে চলেছে, আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাবেন সামনে, এই যে এখানে দেখুন, এই যে একটা নদী বয়ে চলেছে। টেবিল টপ বা মিনি গ্লেসিয়ার দেখে আবারও রওনা দিতে হবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে বলে রাখি, সোনমার্গের সবকটা সাইট সিনগুলোই কিন্তু একে অপরের কাছাকাছি অবস্থিত। সময় এখন দুপুর 3:20 আর আমরা এসে পৌঁছেছি জিরো ব্রিজের উপর। এই পয়েন্টটায় আপনারা আসলে কি দেখতে পাবেন, এখানে যে নদীটা রয়েছে তার উপর এরকম একটা ব্রিজ রয়েছে যার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সব থেকে মেন যেটা দেখার সেটা বলছে, এই যে সামনে আমি একটু জুম করি, এই যে যেই কাঁটাতারের ফেন্সিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে যে যখন বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল এটাকেই নাকি বর্ডার হিসাবে দেখানো হয়েছিল। এছাড়া বলে রাখি, যারা রিলস বানাবেন বা ফটোশ্যুট করবেন তারা ফটোগ্রাফার এবং রিলস মেকার এখানেই পেয়ে যাবেন। এরা আপনার রিলস তৈরি করে এডিট করে আপনার ফোনে ট্রান্সফার করে দেবে। খরচ প্রতি রিলস 250 থেকে 300 টাকার মতো। যাই হোক, সোনমার্গে অনেকটা সময় কাটানোর পর এবার শ্রীনগরের ফেরার পালা। আজ হোটেলে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই লাঞ্চ আপনাদের বাইরেই সারতে হবে। এরপর হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে পড়ুন। কাল সকালে আমরা বেরোবো লোকাল শ্রীনগরকে ঘুরে দেখার জন্য। চতুর্থ দিন সকালে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন লোকাল শ্রীনগর ঘুরে দেখার জন্য। এবং শ্রীনগর ঘোরার পর আমরা আজ রাত কাটাবো ডাল লেকের হাউসবোটে। তবে আপনারা চাইলে হাউসবোট স্কিপ করতে পারেন। আমাদের আজকের প্রথম গন্তব্য হবে শঙ্করাচার্য মন্দির। যারা আপনারা এই শঙ্করাচার্য টেম্পল দেখতে আসবেন, বলে রাখি আপনাদের মধ্যে যারা হয়তো গ্রুপে আসছেন, ট্রাভেলার নিয়ে আসছেন বড় গাড়ি কিন্তু অনেকটা নিচে নামিয়ে দেয়, সেখান থেকে আপনাদের অনেকটাই পায়ে হেঁটে আসতে হবে ওপরে। আর 6 সিটার বা 4 সিটার যে গাড়িগুলো, সেগুলো কিন্তু যেখানে নামাবে সেখান থেকে আপনাদের প্রায় 5 মিনিটের মতন হেঁটে টেম্পল অবধি পৌঁছতে হবে। আর আপনারা যারা হেঁটে যাবেন না তাদের জন্য দেখবেন আপনাদের গাড়ি থেকে নামার পরই ওই অটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, 4 জনকে পৌঁছে দিতে, মানে ওই মন্দির অবধি পৌঁছে দিতে 100 টাকা করে নেবে তারা। শঙ্করাচার্য মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি উপত্যকার তল থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। ঐতিহাসিক এবং ঐতিহ্যগত দিক থেকে শঙ্করাচার্য মন্দিরটি কাশ্মীরের প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচনা করা হয়। কাশ্মীরবাসীদের মতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির পরিদর্শন করেছিলেন। তখন থেকে এই মন্দিরটির নাম শঙ্করাচার্য মন্দির, এবং মন্দিরটি যে পাহাড়ে অবস্থিত তার নামও শঙ্করাচার্য পাহাড়। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে এবং শিবলিঙ্গের দর্শন করে বেরিয়ে পড়ুন শ্রীনগরের মুঘল গার্ডেন দেখার উদ্দেশ্যে। গাড়িতে যেতে সময় লাগবে 30 মিনিটের মতন। গাড়ি আপনাদের নামিয়ে দেবে শালিমার বাগের একেবারে সামনে। শালিমার বাগে প্রবেশের মূল্য 12 বছরের কম বয়সীদের জন্য 15 টাকা এবং 12 বছরের ঊর্ধ্বে 30 টাকা। টিকিট কেটে প্রবেশ করুন এই মুঘল গার্ডেনে। শালিমার বাগ, যা কাশ্মীরের একটি রাজকীয় উদ্যান। শালিমার নামটি 6ষ্ঠ শতকে দ্বিতীয় প্রভার সেন দ্বারা নির্মিত কাঠামোর নামে চিহ্নিত করা যেতে পারে, যখন বাগানটি একটি হিন্দু পবিত্র স্থান ছিল। পরে মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীর এই প্রাচীন বাগানটিকে একটি রাজকীয় বাগানে পরিণত করেন। এরপর 1630 সালে সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর এই বাগানটি প্রসারিত করেন।
শালিমার বাগে কিছুটা সময় কাটিয়ে এবার চলে আসুন শালিমার বাগের পার্শ্ববর্তী নিশাত বাগে। এখানেও প্রবেশের মূল্য 12 বছরের নিচে 15 টাকা এবং 12 বছরের ঊর্ধ্বে 30 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি নিশাতবাগে। এই নিশাতবাগটা বলে দিই, নিশাত কথার অর্থ হচ্ছে আনন্দ, অর্থাৎ আনন্দের বাগান। এই নিশাত গার্ডেনের নাম হচ্ছে আনন্দের বাগান। আপনারা যারা আসবেন নিশাতবাগ থেকে কিন্তু সামনেই ডাল লেকের একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। আর বলে রাখি, এই নিশাতবাগ আপনারা যখন আসবেন, এখানে কিন্তু এই মুঘল গার্ডেন আরও রয়েছে, নিশাতবাগের কাছে শালিমার বাগ রয়েছে। তবে আপনারা যারা আসবেন, এই শালিমার বাগের থেকেও কিন্তু নিশাতবাগ বেশি সুন্দর। অর্থাৎ এখানে শালিমার বাগ থেকে আমরা যেমন পাহাড়ের একটা ভিউ পেয়েছিলাম, এই নিশাতবাগ থেকে পাহাড় প্লাস ডাল লেক দুটোর ভিউ কিন্তু একদম অপূর্ব, খুব ভালো লাগে। আচ্ছা, বলে রাখি, 1633 সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান এই বাগানটি কিন্তু তৈরি করেছিলেন এবং এর নকশা উনি নিজেই করেছিলেন। নিশাতবাগ দেখে বেরোতে আপনাদের অনেকটাই দুপুর হয়ে যাবে, তাই বেরিয়েই প্রথমে লাঞ্চ সেরে নিন। এবং যদি আপনারা এপ্রিলের পর আসেন তবে আপনারা টিউলিপ বাগানও দেখে নিতে পারবেন। আর যদি কিছু কেনাকাটার বাকি থেকে থাকে তবে আজ সেটাও সেরে নিন, কারণ শ্রীনগরে আজ আমাদের শেষ দিন। কাল আমরা রওনা দেব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। যাই হোক, কেনাকাটা সেরে পৌঁছে গেলাম ডাল লেকে। এই দেখুন, আমরা প্রায় পৌঁছে গেছি ডাল লেক। আর আজকের ওয়েদারটা বেশ ঝকঝকে কিন্তু। সময় এখন বিকেল 5:30, আর আমরা নিয়ে নিয়েছি একটা শিকারা। আচ্ছা, বলে রাখি, আপনারা যখন আসবেন আপনারা চেষ্টা করবেন প্রথমে হাউস বোটে গিয়ে ওঠার। আর যারা হাউস বোটে উঠবেন না, তারা কিন্তু ডাইরেক্ট শিকারা রাইড করতে পারেন। আমরা হাউস বোটে উঠবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রমজান মাস চলছে, সেক্ষেত্রে এই 6টা 6:30টার মধ্যে টোটালি এগুলো বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা হোটেলে যাওয়ার আগে বা আমাদের হাউস বোটে যাওয়ার আগে আমরা রাইডটা নিয়ে নিলাম একসাথেই। এই রাইডে আমাদের খরচ পড়লো 1500 টাকা। এখানে এরা বলে থাকে যে 700 750 টাকা পার সিট পড়ে। আমরা যেহেতু 4 জনা আছি, একসঙ্গে রিজার্ভ করেছি, সেক্ষেত্রে নেগোসিয়েশনে ওই যাই হোক 1500 টাকায় দাঁড়ালো। কিন্তু আশা করি আরও কিছু কম হয়। আমাদের যেহেতু লাগেজ ফ্যাগেজ অনেক কিছু রয়েছে, সেক্ষেত্রে সব কিছু দেখে আমরা ওই তার থেকে আর মানে কিছু বলিনি, তার 1500 নিচে আর কিছু বলিনি। এই যে সামনে আসছে দেখুন, এটা হচ্ছে কাট ফ্রুটস। এর মধ্যে বিভিন্ন রকম ফ্রুটস রয়েছে, সেটা এরা রেডি করে দেবে। এখন বাজছে 6টা 15, প্রায় 45 মিনিট হয়ে গেল আমরা এই শিকারা রাইড করে বেড়াচ্ছি। শিকারা রাইড কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের আজকের থাকার জায়গা, অর্থাৎ যে হাউস বোটগুলো রয়েছে। এখানকার হাউস বোটগুলো আপনাদের আগেও বলেছি, এখানকার হাউস বোটগুলো ফিক্সড থাকে। আলেপ্পি বা কেরালার সেই ব্যাকওয়াটারের মতন একদমই নয়, তবুও বেশ ভালো জায়গা। আর এখন যেহেতু সন্ধে হয়ে এসছে, একটু আগে সানসেট হচ্ছিল, কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন নিচের দিকে যেহেতু মেঘ রয়েছে, সানসেট আর দেখা যাচ্ছে না। শিকারা রাইড কমপ্লিট করে পৌঁছে গেলাম আমাদের হাউস বোটে। হাউস বোটটা আমাদের এইটা আজকের জন্য। এদিকেও কিন্তু প্রচুর হাউস বোট রয়েছে, যদি আমরা একবার দেখিয়ে দিই আপনাদের, দেখে নিন। এই সাইডেও এই দেখুন, একদম এখান দিয়ে যাওয়ার রাস্তা অবধি রয়েছে, এখান দিয়ে অনেক কটা হাউস বোট রয়েছে। তো আপনাদের যে হাউস বোটে বুকিং থাকবে, শিকারার লোকেরা কিন্তু জানে যে আপনাদের কোন হাউস বোটে বুকিং রয়েছে। আর এই হচ্ছে আমাদের হাউস বোট। চলুন। আর দরজা দিয়ে ঢোকার পরই দেখুন, এই হচ্ছে একটা বসার জায়গা, ডাইনিং স্পেস বলতে পারেন, বা আপনাদের একটা লবি এরিয়া টাইপের বলতে পারেন। কত সুন্দর সোফা রয়েছে, রয়েছে একটা টি টেবিল, ওখানটায় সোফা রয়েছে, সামনেও একটা টেবিল রয়েছে, আর এখানে একটা হিটার রয়েছে। দারুণ, কিন্তু সামনে টিভি রয়েছে, বেশ ভালো লাগছে। আর লাইটে কত সুন্দর সাজানো, আর কত সুন্দর ডেকোরেশন করা দেখুন কাঠের। তাহলে চলুন, এই এরিয়াটা তো দেখা হলো, এবার আমাদের যে রুমটা আছে সেটা একবার দেখে নেওয়া যাক। আর এদিক দিয়ে যেতেই দেখুন, প্রথমেই হচ্ছে আমাদের রুম। এই দেখুন কতটা সুন্দর। ঢুকেই রাইট সাইডেই ডান দিকেই রয়েছে একটা বেড। বেডের দুটো সাইডেই রয়েছে দেখুন দুটো সাইড টেবিল রয়েছে, রয়েছে দুটো টেবিল ল্যাম্প, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল আমাদের রুমটা।
আমরা এখানে আমাদের লাগেজ অলরেডি রেখে দিয়েছি। আর এখানে রয়েছে দেখুন ওয়াশরুম। এই হচ্ছে আমাদের হাউস বোটের ওয়াশরুম। এই দেখুন, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, রয়েছে ওয়াশ বেসিন, কল রয়েছে, একটা সুন্দর মিরর রয়েছে, মিররের উপর লাইট রয়েছে। এখানে যদি কেউ হেয়ার ড্রায়ার ইউজ করে তার জন্য রয়েছে সুইচ বোর্ড। এখানে দিয়ে দিয়েছে টাওয়াল। আর এই দিকটা একটা বাথ টব রয়েছে। এরপর হাউসবোটে ডিনার সেরে এবারের মতন ঘুমানোর পালা। কাল আমরা রওনা দেব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং। এখন সময় সকাল 9টা, আর আমি দাঁড়িয়ে রয়েছি ডাল লেকের একবারে সামনে। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডাল লেক, আর আমরা রয়েছি, আপনারা জানেন এটা হচ্ছে একটা হাউস বোট। এখানকার হাউস বোটগুলো কিন্তু ফিক্সড। এখানে হাউস বোট কোনো মুভমেন্ট করে না, যেটা কেরালায় হয়ে থাকে সেরকম কিছু নয়। এখানে ওই যেরকম ওয়াটার ভিলা টাইপের হয় সেরকমই হচ্ছে এখানকার হাউস বোটগুলো। পঞ্চম দিন সকালে ব্রেকফাস্ট সেরে শ্রীনগরকে এবারের মতো বিদায় জানানোর পালা। ওই ওই দেখুন দূরে পাহাড়ের গায়ে পুরো বরফ লেগে রয়েছে। যতটা দেখতে পাচ্ছি আমরা, প্রায় কিন্তু বরফ দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ার দিকে। আর উপরের দিকটা তো মেঘে ঢাকা, তাই দেখা যাচ্ছে না। হাউসবোট থেকে চেক আউট করে শিকারা নিয়ে আমরা এসে পৌঁছলাম ডাল লেকের অপর প্রান্তে। ট্যুর পিকার্সের গাড়ি এখানে আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে। গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম পেহেলগামের পথে। আজ পথে আমরা প্রথম দেখব স্যাফরন চাষের জমি বা কেশর চাষের জমি। সামনে লেখা রয়েছে ওয়ার্ল্ডস বেস্ট স্যাফরন গ্রোজ হেয়ার। এখানেই মানে সব থেকে ভালো স্যাফরন চাষ হয়। স্যাফরনের জমি দেখার পর চাইলে আপনারা এবার ঘুরে দেখতে পারবেন কাশ্মীরের ড্রাই ফ্রুটের দোকান। এই দোকান থেকে আমরা এই আমন্ডটা নিয়ে নিলাম। এটা এখানে 1400 টাকা কেজি। দু রকম আমন্ড আছে, এই একটা আর এই একটা। এটা এটা কিন্তু আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এই কোয়ালিটিটা আমাদের ওখানে পাওয়া যায় না, তাই আমরা এখান থেকে এই আমন্ডটা নিয়ে নিলাম। আর সে সাথে নিলাম এই যে এটা হচ্ছে আপনার ড্রাই ফ্রুটের পাউডার। এটা কাওয়ার উপরে কিংবা দুধের মধ্যে দিয়ে আপনারা এটা খেতে পারবেন। আর সে সাথে যারা আপনারা বাড়ি থেকে অর্ডার করতে চান, এই হচ্ছে এদের কার্ড। আপনারা বাড়ি থেকে ডাইরেক্ট এই কার্ডে দেওয়া নাম্বারের মাধ্যমে এদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। এই যে প্রোডাক্টগুলো এখানে রয়েছে এগুলোই কিন্তু আপনারা বাড়িতে বসে অর্ডার করে নিতে পারবেন। ড্রাই ফ্রুট কিনে আমাদের এর পরের গন্তব্য হবে কাশ্মীরের অ্যাপেল গার্ডেন। এই দেখুন পুরো অ্যাপেল বাগান, মানে আপনারা যেদিকে তাকাবেন বাগানই বাগান। আমরা যেরকম দেখে থাকি আমাদের ওই সাইডে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের দিকে, মালদার দিকে আম বাগান থাকে, মুর্শিদাবাদের লিচু বাগান থাকে, এই সেই রকমই বাগান, তার থেকেও কিন্তু বড়। যত দূর চোখ যাচ্ছে শুধু আপেলের গাছ, যত দূর চোখ যাচ্ছে, কিন্তু গাছগুলো এখন পুরো শুকনো অবস্থায় রয়েছে। চাইলে এখান থেকে আপনারা বাড়ির জন্য অরিজিনাল কাশ্মীরি অ্যাপেল নিয়ে যেতে পারবেন। এছাড়া চাইলে এখানে অ্যাপেল জুসও খেয়ে দেখতে পারবেন, যা আপনাদের সামনেই বানিয়ে দেওয়া হবে। যাই হোক, অ্যাপেল ভ্যালিতে কেনাকাটা সেরে এবার এগিয়ে চলুন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগামের পথে আপনাদের সঙ্গী হবে লিডার নদী, আর এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি পেহেলগামে, মানে পেহেলগামের মেন মার্কেটে। আর মার্কেটটা দেখুন কতটা সুন্দর। আর এই সাইড দিয়ে কিন্তু বয়ে চলেছে লিডার নদী। সামনে পাহাড়ে বরফ আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন পুরো মার্কেট। এখানে আপনারা সোয়েটার পেয়ে যাবেন। আর এখানে দেখুন বিভিন্ন শোপিস আছে, জুয়েলারি রয়েছে। এই দেখুন অনেক বড় মার্কেটটা। পেহেলগাঁও মার্কেটে কিছুটা সময় কাটিয়ে এবং লাঞ্চ সেরে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে। এই যে এই হচ্ছে আমাদের আজকের রুম। চলুন একবার রুমটা ভেতর থেকে ভালোভাবে দেখিয়ে নেওয়া যাক। এই দেখুন দরজা দিয়ে ঢুকেই প্রথমে এখানটায় একটা বড় লাগেজ স্পেস রয়েছে। আপনারা এখানে চাইলে আপনাদের ড্রেস আপ হ্যাং করে রাখতে পারবেন। আর তারপরেই এরকম একটা ছোট টেবিল টাইপের রয়েছে, যেখানে আমরা আমাদের ব্যাগপত্র রেখেছি। আর তারপরে এই দেখুন এইদিকে যদি একটু ঘুরি, সামনে একটা কার্পেট রয়েছে, আর এখানে রয়েছে একটা বড় বেড। খুব সুন্দর লাগছে বেডটা। আর হেডবোর্ডের ডিজাইনটা দেখুন, দুদিকে দুটো লাইট জ্বলছে, খুব দারুণ লাগছে, অসাধারণ। আর ওপরে রয়েছে একটা পেন্টিং। আর এই যে সিলিংটা দেখুন উডেন টাচ দেওয়া রয়েছে,
খুব সুন্দর লাগছে। আর বেডের ঠিক সামনেই, এই যে বেডের সামনেই দেখুন রয়েছে টিভি ক্যাবিনেট। এখানটায় দিয়েছে দেখুন ফ্ল্যাক্স দেওয়া রয়েছে, চায়ের জন্য সরঞ্জাম দেওয়া রয়েছে, কাপ দেওয়া রয়েছে। আর বেশ ভালো অ্যাম্বিয়েন্স লাইট জ্বলছে। আর এখানটায় রয়েছে মিরর। আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে আর দুটো চেয়ার রয়েছে, খুব সুন্দর। পর্দাটা সরিয়ে দিই, এই দেখুন সামনে ছোট্ট একটা লন রয়েছে, সেই ভিউটা রয়েছে। লিডার নদী এই যে বয়ে চলেছে লিডার নদী। আর এই দেখুন সামনে পাহাড়ে বরফ জমে রয়েছে, সাংঘাতিক দুর্দান্ত লাগছে দেখুন। আর সেম এদিকেও যদি আমি একটু পর্দাটা সরিয়ে দিই, এই দেখুন সামনে সেই লিডার নদী। আর ওই দূরে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি তাতে দেখুন বরফ জমে রয়েছে, দুর্দান্ত ভিউ রয়েছে রুম থেকে। এতটা সুন্দর লোকেশনে হোটেলটা পেহেলগামে, যে ঘরে গিয়ে ঘরটা আপনাদের কোনো রকম দেখালাম, তারপর আর ঘরে থাকতে মন চাইলো না। বাইরে ঠান্ডা রয়েছে অবশ্যই, আপনারা পাহাড়টা দেখে বুঝতে পারছেন যে পাহাড়ের গায়ে বরফ রয়েছে, বাইরে যথেষ্ট ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তবে বাইরেটা শুধু দেখুন, এই যে পাহাড় দেখা যাচ্ছে আর পাশ দিয়ে লিডার নদীটা বয়ে চলেছে। আর আমাদের আইসল্যান্ড হোটেলের সামনে এত সুন্দর জায়গা রয়েছে যে ভেতরে থাকা কিন্তু সম্ভব নয়। বারবার মনে হচ্ছে যে কখন বাইরে বেরিয়ে আসবো, কতক্ষণে ঘরের সবকিছু কমপ্লিট করে বাইরে বেরোতে পারবো। আপনারা যারা আরু ভ্যালি, বেতাব ভ্যালি বা বৈশরণ ভ্যালি ঘুরে দেখতে চান, তারা হোটেলে কথা বললেই হোটেল থেকে সব ব্যবস্থা আপনাদের জন্য করে দেবে। এরপর বিকেলের সময়টা হোটেলের সামনে কাটিয়ে রাত্রে ডিনার সেরে পৌঁছে গেলাম রুমে। আর রাত 10টা 14 কি 15 বাজছে। আর দেখুন বাইরের কিছুটা ওয়েদার এরকম, আর বাইরেটাও গার্ডেনটাও বেশ সুন্দর। এতক্ষণ একটু আগেও লাইট জ্বলছিল, এখানে কিছু লাইট রয়েছে, এই লাইটগুলো জ্বলছিল, বেশ দেখতে ভালো লাগছিল। এখন তো লাইটগুলো অফ হয়ে গেছে। আর দূরে পাহাড় একটু বোঝা যাচ্ছে, একটু জুম করলে দেখি, এই দেখুন এই যে পাহাড়টা বোঝা যাচ্ছে, বরফটাও এখনও বোঝা যাচ্ছে, এই জায়গাটায় বরফ রয়েছে, বেশ ভালো কিন্তু। আর সামনেই সেই লিডার নদী, স্রোতের প্রবল আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ষষ্ঠ দিন সকালে ঘুম থেকে উঠে পৌঁছে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। এরপর ব্রেকফাস্ট সেরে কাশ্মীরকে বিদায় জানানোর পালা। বেরিয়ে পড়লাম জম্বুর উদ্দেশ্যে। এবার আসি খরচের হিসেবে। প্রথমেই বলে রাখি, আমরা কাশ্মীর ট্যুরের প্যাকেজ বুক করেছিলাম ট্যুর পিকার্সের থেকে, এবং ট্যুর পিকার্সের সিমলা মানালি ট্রিপের মতো এই কাশ্মীর ট্রিপেও আমরা সবাই ভীষণ স্যাটিসফাইড। গাড়ি, হোটেল, ব্রেকফাস্ট এবং ডিনার ছিল যথেষ্টই ভালো। এবার বলি, আমরা যেহেতু একসাথে 4 জন কাশ্মীর গিয়েছিলাম, তাই আমাদের মাথাপিছু খরচ পড়েছিল জম্মু থেকে জম্বু পর্যন্ত 12,750 টাকা। এর মধ্যে গাড়ি, হোটেল, ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড ছিল। এছাড়া যারা 2 জন বা 4 জন বা তার বেশি কাশ্মীর ঘুরে দেখতে চাইছেন, তাদের মাথাপিছু খরচের একটা হিসেব আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়া ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আমাদের পুরো যাত্রাটা আপনাদের সাথে ভাগ করে নিতে, যাতে আপনারা চাইলে নিজের মতো করে কাশ্মীর ঘুরে দেখতে পারেন। যদি এই গাইডটা আপনাদের কাশ্মীর যাওয়ার সাহস দেয়, তাহলেই এই ভিডিওর সার্থকতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। কাশ্মীর ট্যুর নিয়ে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে।